নির্বাচনের মাঠে নেই আওয়ামী লীগ, কিন্তু একদিকে অন্তর্বর্তী সরকারের কর্তা ব্যক্তিরা, অন্যদিকে সরকারের মিত্র রাজনৈতিক দলগুলো চোখের আড়াল হলেও আওয়ামী লীগকে যেন চোখের আড়াল করতে চাইছে না। আর তাই নিরুত্তাপ ভোটের মাঠে সবচেয়ে বেশি উচ্চারিত নাম আওয়ামী লীগ। আবার সরকার ও সরকারের মিত্রদের কাছে সবচেয়ে বড় দুশ্চিন্তা হয়ে উঠেছে আওয়ামী লীগ। ভোটের মাঠে থাকা সাইজে বড় থেকে ছোট, প্রধান থেকে কিংস পার্টি সবাই ব্যস্ত আওয়ামী লীগের ভোট ব্যাংককে নিজেদের পক্ষে আনতে। মাছের মায়ের পুত্র শোকের মতোই মাত্র কয়েক মাস আগেও যারা দলটির কার্যক্রম নিষিদ্ধ করায় উচ্ছ্বসিত ছিলেন, তারাই এখন সহমর্মিতার বন্যা বইয়ে দিচ্ছেন। ভোটের মাঠে দাবি করেছেন আওয়ামী লীগ একটি আদর্শের নাম, যাকে বাংলাদেশ থেকে মুছে দেয়া সম্ভব নয়। অথচ এই একই কথা বলে 2024 সালের আগস্টে পোর্টফোলিও খুইয়েছিলেন উপদেষ্টা সাখাওয়াত হোসেন। সরকার সমর্থকদের বাতাস বুঝে পাল তোলার এমন ধারায় স্পষ্ট হয়ে উঠেছে আওয়ামী লীগ থাকবে না দাবিটি ছিল এক অশ্বডিম্ব। মিত্রদের চিন্তা যখন আওয়ামী লীগের স্থায়ী এবং একনিষ্ঠ ভোট ব্যাংক, তখন অন্তর্বর্তী সরকারের শীর্ষ ব্যক্তিদের দুশ্চিন্তা কার্যক্রম নিষিদ্ধ থাকা দলটি বাড়াচ্ছে দ্বিগুণ হারে। একদিকে আছে বিদেশিদের চাপ, আরেকদিকে আছে শেখ হাসিনার ভোট বর্জনের ডাক। আওয়ামী লীগের ভোট ব্যাংকে কেন্দ্রে আনা না গেলে সরকার ঘোষিত ইতিহাস সেরা নির্বাচন আর গণভোটে কাস্টিং ভোটের হার ইতিহাসের সেরা লজ্জা পেতে পারে। সে কারণে আওয়ামী লীগ সমর্থকদের জন্য ভোটে উপযুক্ত প্রার্থীর প্যাকেজের ব্র্যান্ডিং শুরু করেছে সরকারের পিআর টিম। তবে এর পরেও সাড়া নেই আওয়ামী লীগ সমর্থকদের মধ্যে। কিভাবে আওয়ামী লীগের ভোটারদের কেন্দ্রে আনা যায় তা নিয়ে চলছে সরকার ও সরকারের মিত্রদের মধ্যে আলোচনা। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণ। নির্বাচনের রেকর্ড বলছে বাংলাদেশে 1991 সাল থেকে 2008 সাল পর্যন্ত মোট 4টি নির্বাচন হয়েছে, যেগুলো অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অন্তর্ভুক্তিমূলক হিসেবে ব্যাপকভাবে প্রশংসিত। এই 4টি নির্বাচনে আওয়ামী লীগের প্রাপ্ত ভোট ছিল 30% থেকে 48% পর্যন্ত। এমনকি 1991 এবং 2001 সালে আওয়ামী লীগ আসন কম পেলেও দলটির ভোটের হার কমেনি। 1991 সালে দলটি আসন পেয়েছিল 88টি, কিন্তু ভোট পায় 30.08%। আর 2001 সালে মাত্র 58 আসন পেলেও ভোট পেয়েছিল 40%-এর উপরে। 2024 সালের 5ই আগস্টের পর দৃশ্যপট পাল্টে গেলে গত বছরের 12ই মে দলটির কার্যক্রম নিষিদ্ধ করা হয়। এ কারণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলটি মাঠে নেই। কিন্তু দেশীয় বিদেশি নানা মহল থেকে একটি প্রশ্ন বারবারই উঠে এসেছে, সেটি হলো দলটির সমর্থক ও ভোটাররা তাহলে কাদের ভোট দিবেন। বিদেশিরা প্রশ্ন রেখেছেন, আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে না দেওয়ার সিদ্ধান্তটি এই বিশাল ভোটার গোষ্ঠীকে কি এক ধরনের রাজনৈতিক অভিভাবকহীনতার দিকে ঠেলে দিচ্ছে, যেটি অন্তর্ভুক্তিমূলক ও সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে পারে। এমনকি সাম্প্রতিক কয়েকটি জরিপে উঠে এসেছে দলটির অনেক জনসমর্থন আছে। সে কারণে সরকারি কিংস পার্টি থেকে শুরু করে মিত্র রাজনৈতিক দলগুলোর ভাবনায় এখন আওয়ামী লীগের ভোট ব্যাংক। মাত্র 2 মাস আগেও দেখা চিত্রটি পাল্টে গেছে নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই। নিশ্চিহ্ন করতে চাওয়া আওয়ামী লীগের সমর্থকদের নিরাপত্তা নিশ্চিত করা সহ দেয়া হচ্ছে বহু আশ্বাস। অথচ কিছুদিন আগেও মব সন্ত্রাস সহ মামলায় ফাঁসিয়ে কোন দল কত বেশি আওয়ামী লীগকে কোণঠাসা রাখতে পারে সেই প্রতিযোগিতা দেখা গেছে বাংলাদেশে। পরিসংখ্যানের দিক থেকে এক্ষেত্রে সবচেয়ে বেশি এগিয়ে বিএনপি। তবে তফসিলের পর তাদের প্রার্থীদের মুখে সবচেয়ে জোরালো ভাবে শোনা যাচ্ছে আওয়ামী লীগের প্রশংসা। বিএনপি জোটের হেভিওয়েট প্রার্থী সহ শরিক দলের নেতারাও এখন আওয়ামী লীগের প্রশংসায় পঞ্চমুখ। সম্প্রতি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁয়ে এক সমাবেশে আওয়ামী লীগের সাবেক এমপি রমেশ চন্দ্র সেনের ভূয়সী প্রশংসা করেন। এলাকার উন্নয়নে সাবেক এমপির অবদান তুলে ধরেন। আওয়ামী লীগের ভোটারদের উদ্দেশ্যে বলেন, আওয়ামী লীগ এবং রমেশ চন্দ্র এবার নির্বাচনে নেই। বিএনপিকে আওয়ামী লীগের মতো দল দাবি করে ধানের শীষে ভোট চান তিনি। দর্শক, বিএনপি মহাসচিব নির্বাচনী বৈতরণী পার হতে আওয়ামী লীগের প্রশংসা করছেন, বিএনপিকে দাবি করছেন একই ধরনের আরেকটি দল হিসেবে। অথচ তফসিল ঘোষণার আগে তিনি নিয়মিত ফ্যাসিবাদী দল হিসেবে আখ্যায়িত করেছেন আওয়ামী লীগকে। এমনকি নির্বাহী আদেশে দলটিকে নিষিদ্ধ করার পরপরই অন্তর্বর্তী সরকারকে জানিয়েছিলেন
অভিনন্দন। তখন এক বিবৃতিতে বিএনপির পক্ষ থেকে আনন্দ প্রকাশ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রশ্ন হলো, মাত্র 8 মাস আগে যে দলকে ফ্যাসিবাদী বলেছিলেন, এখন সেই দলকে কিভাবে বিএনপির মতো বলে দাবি করছেন মির্জা ফখরুল? আবার এখন তিনি যে রমেশ চন্দ্র সেনের প্রশংসায় পঞ্চমুখ, তাকে ঠাকুরগাঁও থেকে গ্রেপ্তার করা হয় 2024 সালের 16 আগস্ট। এরপর ঢাকা সহ বিভিন্ন এলাকায় হওয়া হত্যা মামলায় কারাগারে পাঠানো হয়। এর মধ্যে একটিতে জীবিত ব্যক্তিকে নিহত দাবি করে মামলার প্রমাণও পরে পাওয়া গেছে। মিথ্যা তথ্যের ভিত্তিতে করা এই মামলা গত ডিসেম্বরে চূড়ান্ত প্রতিবেদন দেয় ঢাকার গোয়েন্দা পুলিশ। এতে শেখ হাসিনা, রমেশ চন্দ্র সহ 42 জনকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করা হয়। মির্জা ফখরুলের আওয়ামী লীগের প্রশংসার পর প্রশ্ন উঠেছে, নিজ এলাকার একজন প্রবীণ নেতার উপর হয়রানি ঠেকাতে 1.5 বছরে তিনি কতটা আন্তরিক ছিলেন? ভোটের মাঠে নানামুখী মেরুকরণে কেবল মির্জা ফখরুল নয়, বিএনপি জোটের সব প্রার্থী এখন আওয়ামী আনুকূল্য লাভের চেষ্টায় মরিয়া। সাবেক অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামানের বক্তব্যের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। এতে শোনা যায়, 5ই আগস্টের পর আদালতে আওয়ামী লীগকে নিষিদ্ধের রিট ঠেকাতে নিজের ঘাম ঝরানোর বিবরণ দিচ্ছেন আসাদুজ্জামান। আওয়ামী লীগ নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল চেয়ে 2024 সালের 19 আগস্ট সারডা সোসাইটি নামে একটি সংগঠনের পক্ষে হাইকোর্টে রিট করা হয়। তবে সরকারের পক্ষে এর বিরোধিতা করে আদালতে যুক্তি দেন তখনকার অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান। দর্শক, অ্যাটর্নি জেনারেল একটি সাংবিধানিক পদ এবং তিনি রাষ্ট্রের পক্ষে আদালতে লড়াই করেন, অর্থাৎ রাষ্ট্রের দৃষ্টিভঙ্গি তিনি তুলে ধরেন আদালতে। তবে এতদিন বাদে ভোটের মাঠে নেমে আদালতে সেই লড়াইকে নিজের ব্যক্তিগত অবস্থান হিসেবে জাহির করতে চাইছেন আসাদুজ্জামান। ঝিনাইদহ 1 আসনে ধানের শীষের এই প্রার্থী এক পথসভায় দাবি করেন, আওয়ামী লীগ একটি আদর্শের নাম, কোন রাজনৈতিক আদর্শকে হত্যা করাকে সমর্থন করেন না বলেই তিনি 2024 সালে রিটটির বিরোধিতা করেছিলেন। অথচ গত বছরের জুলাইও ঠিক উল্টো কথা শোনা গিয়েছিল তখনকার অ্যাটর্নি জেনারেলের কণ্ঠে। আওয়ামী লীগের পক্ষে সবাইকে অপরাধী হিসেবে তিনি দাবি করেন। সাংবাদিকদের তিনি বলেছিলেন, নিষিদ্ধ আওয়ামী লীগকে যারা সহযোগিতা করবে তারাও অপরাধী। সরকারের নির্বাহী আদেশের পক্ষে সাফাই গিয়ে বলেন, আওয়ামী লীগ এখন নিষিদ্ধ সংগঠন, এই নিষিদ্ধ সত্তাকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যারা সহযোগিতা করছে তারাও অপরাধী হিসেবে বিবেচিত হবেন। তবে সেই আসাদুজ্জামানই এখন ভোট পেতে সুর বদলে ফেলেছেন। যে দলটি কয়েক মাস আগেও তার কাছে ছিল ফ্যাসিস্ট, এখন তারাই হয়ে গেছে চিরঞ্জীব একটি আদর্শ। বহুরূপী এই ডিগবাজি বাংলাদেশের ভোটের রাজনীতিতে খুবই পুরনো দৃশ্য। প্রশ্ন হলো, নতুন বন্দোবস্ত কায়েমের উদ্যোক্তাদেরও কেন পুরনো পথে হাঁটতে দেখা যাচ্ছে? বিশ্লেষকরা বলছেন, এই বিপরীতমুখী আচরণের কারণ হলো বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থার গাণিতিক বাস্তবতা। বাংলাদেশের ফার্স্ট পাস্ট দ্য পোস্ট বা এপিটিপি পদ্ধতিতে সামান্য কয়েক ভোটের ব্যবধানে আসন হাতছাড়া হয়ে যেতে পারে। আওয়ামী লীগের 30% ভোট যদি কোনো একটি দলের পক্ষে চলে যায় বা তারা যদি ভোট দিতে না গিয়ে টার্ন আউট কমিয়ে দেয়, তবে বিজয়ী প্রার্থীর বৈধতা যেমন সংকটে পড়বে, তেমনি প্রতিযোগিতায় হেরে যাওয়ার ভয়ও থাকবে। দর্শক, আওয়ামী লীগ যে একটি বড় দল সে কথা বলে নিজের পোর্টফোলিও খুইয়েছিলেন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন। 2024 সালের 12 আগস্ট তিনি বলেছিলেন, আওয়ামী লীগ একটা বড় দল, বাংলাদেশে আওয়ামী লীগের অনেক অবদান আছে যেটা অস্বীকার করা যায় না। এর পরপরই ব্রিগেডিয়ার সাখাওয়াতকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। দর্শক, বিএনপির জোট সঙ্গী নুরুল হক নূর তো ঘোষণা দিয়েই ফেলেছেন, এলাকার আওয়ামী লীগ সমর্থকেরা নাকি তাকে ভোট দিতে উন্মুখ হয়ে আছে। এমনকি আওয়ামী লীগের সমর্থকদের শতভাগ ভোট পাওয়ার নিশ্চয়তা দিতেও ছাড়েননি। অথচ গত 1.5 বছরে আওয়ামী লীগ, 14 দল, এমনকি জাতীয় পার্টির ভোটে অংশগ্রহণ ঠেকাতে অগ্রবর্তী ভূমিকা দেখা গেছে নূরকে। এখন বিএনপির বিদ্রোহী প্রার্থীর জনপ্রিয়তার মুখে কাছে পেতে চাইছেন আওয়ামী লীগকে। বিএনপি জোটের পাশাপাশি জামাত জোটও ভুলতে বসেছে
আওয়ামী বিরোধী অবস্থান। দৈনিক সমকালের এক প্রতিবেদনে বলা হয়েছে, সুনামগঞ্জ 2 আসনে জামাতে ইসলামের প্রভাবশালী প্রার্থী শিশির মনিরের নির্বাচনী বৈঠকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একাধিক নেতা উপস্থিত ছিলেন। তার এক সভায় গোলাপ মিয়া নামের এক আওয়ামী লীগ নেতার বক্তব্য ফেসবুকে স্থানীয়ভাবে ভাইরাল হয়েছে। একই আসনে বিএনপি মনোনীত প্রার্থী নাসির উদ্দিন চৌধুরী সাবেক মন্ত্রী প্রয়াত সুরঞ্জিত সেন গুপ্তর ছেলে সৌমেন সেনগুপ্তকে মাঠে নামানোর চেষ্টা করছে। দর্শক, সারা দেশে দেখা যাচ্ছে একই ধরনের চিত্র। বিবিসি বাংলা, বাংলা নিউজ সহ একাধিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়, বিএনপি, জামাত, এনসিপি সহ বিভিন্ন দলের প্রার্থীরা আওয়ামী লীগের সাধারণ কর্মী, সমর্থক, ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। পর্দার অন্তরালেও বিভিন্ন পর্যায়ে নেতাদের সঙ্গে যোগাযোগ করছেন। মামলা, গ্রেপ্তার থেকে বাঁচানোর আশ্বাস দিচ্ছেন অনেক প্রার্থী। গোপালগঞ্জের মতো আওয়ামী লীগের সবচেয়ে শক্ত ঘাঁটিতেও দেখা যাচ্ছে একই দৃশ্য। বাংলা নিউজের প্রতিবেদনে বলা হয়, এই জেলায় 5ই আগস্টের পর আওয়ামী লীগের 20,000-এর বেশি নেতাকর্মী বিভিন্ন মামলার আসামি হয়েছেন। বিশেষ করে গত বছরের 16 জুলাই এনসিপি সমাবেশের ঘটনাকে কেন্দ্র করে সহিংসতার পর জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের অনেক নেতা গ্রেপ্তার হন। আবার মামলার আসামি হয়ে পালিয়ে বেড়াচ্ছেন অনেকে। আর এই সুযোগটি নেয়ার চেষ্টা করছে বিএনপি, জামাতের প্রার্থীরা। সবাই নিরাপরাধ আওয়ামী লীগের কর্মী সমর্থকদের গ্রেপ্তার বা হয়রানি না করতে প্রশাসনকে অনুরোধ করেছেন। প্রশ্ন হলো, এসব আশ্বাসের উপর কতটা বিশ্বাস রাখবেন আওয়ামী লীগের মাঠ পর্যায়ের কর্মী সমর্থকেরা? বিশেষ করে 1.5 বছর ধরে চলা সহিংসতার ক্ষত এবং দল নিষিদ্ধ করার আঘাতের উপশম আদৌ কি হবে এই সময়ের প্রতিশ্রুতিতে? আবার দলের শীর্ষ নেতৃত্ব যেখানে ভোট বর্জনের ডাক দিয়েছেন, তাতে একতরফা নির্বাচন কতটা আগ্রহ থাকবে মাঠ পর্যায়ে? দর্শক, দিল্লি থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভোট বর্জনের ডাক দিয়ে অন্তর্বর্তী সরকারকে দুশ্চিন্তায় ফেলে দিয়েছেন। ভারতীয় সংবাদ মাধ্যম এই সময়ে 17 জানুয়ারি আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে। সেখানে তিনি আওয়ামী লীগকে বাইরে রেখে নির্বাচনের পরিকল্পনার কড়া সমালোচনা করেন। প্রশ্ন তুলে বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা তার চেয়ে বড় কথা হলো সেই নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক হবে কিনা। আওয়ামী লীগকে নিষিদ্ধ রেখে অনুষ্ঠিত নির্বাচন কেবল নামমাত্র নির্বাচন এবং তা গণতন্ত্রের প্রতি উপহাস। নির্বাচনে প্রকৃত স্বতন্ত্র প্রার্থীদের অংশগ্রহণে বাধা দেওয়ার অভিযোগ তোলেন তিনি। একাধিক সূত্র বলছে, নির্বাচনের আগে আওয়ামী লীগ ইস্যুতে সরকারের দুটি দিক থেকে চিন্তা বাড়ছে। একটি হলো বিদেশিদের চাপ। গোয়েন্দা সূত্রের খবর অনুযায়ী আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতাদের সাথে দেশের বাইরে ও ভেতরে বেশ কয়েকটি প্রভাবশালী দেশের কূটনীতিকদের বৈঠক হয়েছে। এরপর ওই সব দেশের প্রতিনিধিরা সরকারকে অনানুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্তিমূলক ছাড়া নির্বাচনের গ্রহণযোগ্যতা ব্যাপকভাবে প্রশ্নবিদ্ধ হওয়ার আশঙ্কার কথা জানিয়েছেন। কূটনীতিকরা মনে করেন, একটি বিশাল ভোট ব্যাংককে হতাশ করা বা তাদের রাজনৈতিক প্রক্রিয়া থেকে দূরে সরিয়ে রাখা দীর্ঘমেয়াদে রাষ্ট্রের স্থিতিশীলতার জন্য হুমকি হতে পারে। কারণ এরই মধ্যে সরকারের পক্ষ থেকে দলটি জনসমর্থন নেই বলে যে স্লোগান দেওয়া হয়েছিল, সেটির অসরতা সরকারের মিত্র রাজনৈতিক দলগুলোই প্রমাণ করেছে। তবে সরকারের কাছে এর চেয়ে বড় চিন্তা হলো, আওয়ামী লীগের সমর্থক ভোটাররা যদি ভোট দিতে না যায়, তাহলে সরকারের ঐতিহাসিক নির্বাচন, বিশেষ করে গণভোটে কাস্টিং ভোটের হার সরকারের জন্য বড় লজ্জা ডেকে আনতে পারে। 12 ফেব্রুয়ারি নির্বাচনের পাশাপাশি যে গণভোট হতে যাচ্ছে, তার মূল উদ্দেশ্য হলো জুলাই চার্টার বা নতুন সাংবিধানিক সংস্কারের উপর জনগণের সিলমোহর নেওয়া। সরকার গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে ব্যাপক প্রচারণা চালাচ্ছে, কিন্তু আওয়ামী লীগের 25 থেকে 30% ভোটার যদি ভোট দিতে না যায়, তাহলে সরকারের জন্য দুটি সমস্যা তৈরি হতে পারে। প্রথমটি হলো টার্ন আউট সংকট। মোট ভোটার উপস্থিতির হার যদি 40%-এর নিচে থাকে, তবে গণভোটের নৈতিক বৈধতা প্রশ্নের মুখে পড়বে। দ্বিতীয়টি হলো নেতিবাচক প্রভাব। আওয়ামী সমর্থকরা যদি সংগঠিতভাবে না ভোট দেয় বা ভোট বর্জন করে, তবে সরকারের প্রস্তাবিত সংস্কারগুলো বাস্তবায়নের ম্যান্ডেট দুর্বল হয়ে পড়বে। ফলে আওয়ামী লীগকে নিয়ে সরকার পড়েছে উভয় সংকটে।
তবে এখনো পর্যন্ত সরকারের শীর্ষ কর্মকর্তা ও একাধিক গোয়েন্দা সংস্থার তথ্য মতে শেখ হাসিনার ডাকে আওয়ামী লীগের ভোটাররা ভোট বর্জন করবে। হয়তো কিছু কিছু এলাকায় যেখানে সংখ্যালঘু বেশি সেসব এলাকায় ভোটাররা নিরাপত্তার খাতিরে ভোট দিতে ভোট কেন্দ্রে যাবেন, কিন্তু তারা হয়তো কাউকে ভোট দেবেন না। এই আশঙ্কার কথা বিদেশিদের মধ্য থেকেও সরকারকে জানানো হয়েছে। সূত্রগুলো বলছে, সব মিলিয়ে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের চেয়ে সরকারের চিন্তা এখন আওয়ামী লীগকে নিয়ে বেশি। আওয়ামী লীগকে কি বিদেশিরাই ফেরাচ্ছে? এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলবো। দুদিন পর পর একটা করে শোরগোল ওঠে যে আওয়ামী লীগ কি মনে হয় কূটনৈতিক তৎপরতা বা বিদেশিরাই ফেরাচ্ছে, এমন আলাপ আলোচনা বিভিন্ন ফোরামে, বিভিন্ন গণমাধ্যম, এমনকি সোশ্যাল মিডিয়ায়ও আলাপ হয়। এই যে 3 দিন আগে ডক্টর ইউনূসের সঙ্গে মার্কিন দুজন শীর্ষ কূটনীতিক, সাবেক কূটনীতিক, তারা কিন্তু বর্তমান নয়, এবং তাদেরকে বলা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পের প্রতিনিধি। না, তারা এই মুহূর্তে চাকরিতে নেই। তারা এক সময় ডোনাল্ড ট্রাম্পের আগের মেয়াদে যখন ক্ষমতায় ছিলেন ডোনাল্ড ট্রাম্প, তখন তারা চাকরিতে ছিলেন। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের দায়িত্ব পালনকারী যুক্তরাষ্ট্রের 2 সাবেক কূটনীতিক আলবার্ট গম্বিস ও মর্স টেন গত মঙ্গলবার 13 জানুয়ারি, আজকে আমরা 16 জানুয়ারি কথা বলছি, গত মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছেন, এবং সাক্ষাতের বিভিন্ন আলাপ প্রসঙ্গে আলোচনার এক পর্যায়ে প্রধান উপদেষ্টাকে আওয়ামী লীগ প্রশ্ন করেন যে আওয়ামী লীগের আসলে কি হবে, আওয়ামী লীগকে আপনারা বাদ রেখে নির্বাচন করছেন। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস তখন বলেছেন যে আওয়ামী লীগ যদি ভুল স্বীকার করে তাহলে রিকনসিলিয়েশন সম্ভব, এতটুকুই। কিন্তু এই যে সামনে যে নির্বাচনটা আসছে, এই নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের কোনো সুযোগ নাই, পরবর্তীতে রিকনসিলিয়েশন সম্ভব, এমনটা ডক্টর ইউনূস বলেছেন। কিন্তু এখন যে নির্বাচনটা হতে দেবে বা হতে দিচ্ছে, আওয়ামী লীগের জন্য এটি একটা খারাপ কাজ হচ্ছে। তবে আওয়ামী লীগ কিন্তু যে কোনো সময়, যে কোনো মুহূর্তে, এবং নির্বাচনের দিন তো বটেই যে আওয়ামী লীগ খুব বড় ধরনের একটা কর্মসূচি ডেকে দেবে নির্বাচনের আগে পরে, এটি নিশ্চিত। কারণ আওয়ামী লীগ যেহেতু এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে না, তবে আওয়ামী লীগ কিন্তু নির্বাচন কখনোই বর্জন করেনি। আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনাও বলেছেন যে বিএনপি যেমন নির্বাচন বর্জন করেছে অতীতে, আমরা আওয়ামী লীগ আমরা নির্বাচন করতে চাই, কিন্তু আমাদেরকে সুযোগ দেওয়া হচ্ছে না। তো আলটিমেটলি শেষ পর্যন্ত আজকে 16 তারিখ, আর মাত্র নির্বাচনের অনেক ফর্মালিটিজ ইতিমধ্যে শেষ হয়ে গেছে। আগামী 22 তারিখ থেকে নির্বাচনের প্রচার শুরু হয়ে গেলে নির্বাচন যে হয়ে যাবে, প্রচারের আগ পর্যন্ত যদি মনে হয় যে নির্বাচনটা বানচাল হয়ে গেল, কিন্তু এই মুহূর্তে বানচাল হয়ে যাওয়ার কোনো বাস্তবতা নাই। আপনি বিদেশি কূটনীতিক বলুন, এ বলুন, সে বলুন, ইউনূসকে ঠেকিয়ে দেবে নির্বাচন থেকে, কোনো কিছু না। আওয়ামী লীগের এই মুহূর্তে একমাত্র পথ খোলা আছে কঠোর আন্দোলন। এছাড়া এই যে কাজটা হচ্ছে, এটা আসলে অন্যায় কাজ হচ্ছে, একটা অবৈধ কাজ হচ্ছে। অতীতেও একতরফা নির্বাচন হয়েছে, আওয়ামী লীগের আমলে একতরফা নির্বাচন হয়েছে, কিন্তু আওয়ামী লীগ কাউকে বলে নাই যে ভাই বিএনপি আপনারা নির্বাচন আসবেন না, কিন্তু আপনারা নিষিদ্ধ। আজকে আওয়ামী লীগকে বলা হচ্ছে যে ভাই আওয়ামী লীগ আপনারা নির্বাচনে আসতে পারবেন না, নির্বাচনে আসতে দেওয়া হবে না আপনাদেরকে। তাহলে দুটোর মধ্যে পার্থক্য আছে। তো কাজে আওয়ামী লীগের উপর একটা চরম অন্যায় কাজ করা হচ্ছে। আওয়ামী লীগের এই মুহূর্তে যদি কেউ খোয়াবনামা দেখে বসে থাকেন এখনো যে নির্বাচন হচ্ছে না, নির্বাচন শেষ মুহূর্তে ঠেকে যাবে, এখনো সোশ্যাল মিডিয়ায় আলাপ আলোচনায় এমনটা শোনা যায়, তাহলে আপনি খোয়াবনামার মধ্যেই থাকুন, খোয়াব দেখতেই থাকুন। নির্বাচন হয়ে যাবে, জামাত ক্ষমতায় যাবে, এবং ক্ষমতায় গিয়ে বহু ধরনের ক্ষতির কাজ হবে বাংলাদেশে। আগাম বলে রাখছি যে আমাদেরকে হয়তো আমাদের জীবদ্দশায়, আমাদের পূর্বপুরুষের জীবদ্দশায় আমরা স্বাধীনতা পেয়েছি, আমরা দেখিনি। মুক্তিযুদ্ধের মাধ্যমে একটা মানচিত্র পেয়েছি, একটা পতাকা পেয়েছি,
কিন্তু আজকে হয়তো আমাদের জীবদ্দশায় এবার দেখতে হবে যে আমাদের অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। ক্ষতি যেমন পাকিস্তান পীড়িত এই মধ্যে তো আছেই, পাকিস্তান পীড়িতটা আরো বাড়বে। পাকিস্তান পীড়িতটা এটা কিন্তু পাকিস্তান পন্থীদেরই আগাম নির্বাচিত সরকারের একটা আগাম প্রভাব। নির্বাচিত সরকার এলে ভয়ঙ্কর পরিস্থিতি ঘটবে। পাকিস্তানের সাথে সামরিক চুক্তি হবে, আপনি লিখে রাখুন, মিলিয়ে নেবেন। যদি ওই নির্বাচিত সরকারটা 3 মাসও সময় পায়, পাকিস্তানের সাথে সামরিক চুক্তি হবে এবং আরো অনেক কিছু হতে পারে। আমাদের জাতীয় সঙ্গীতে আঘাত আসতে পারে, জাতীয় পতাকায় আঘাত আসতে পারে, অনেক কিছুতে আঘাত আসতে পারে যদি জামাত ক্ষমতায় বসে যায়। আর বিএনপি ক্ষমতায় বসলে বিএনপির পেছনে যেহেতু অনেক কথা আছে, বিএনপি কার পৃষ্ঠপোষকতায়, কিসের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশে এসছে, তারেক রহমান এসছেন মানেই বিএনপি বাংলাদেশে এসছে, এটাই মনে করতে হবে। তো বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে হয়তো ওই ধরনের ঘটনা ঘটবে না যে পাকিস্তান ফেরিতে, পাকিস্তানের সাথে সামরিক চুক্তি কিংবা আমার জাতীয় সঙ্গীতকে বাদ দেওয়া, এই ধরনের ঘটনাগুলো বিএনপির হাত দিয়ে ঘটবে না। কারণ বিএনপির পেছনে কে আছে? ভারত সহ আন্তর্জাতিক বিশ্ব আছে যে বিএনপি আপাতত ক্ষমতায় যাবে। কিন্তু নির্বাচন যেভাবে ইঞ্জিনিয়ারিং পরিকল্পনা চলছে, আমি বিভিন্ন কন্টেন্টে বলছি বারবার, ভয়ঙ্কর পরিস্থিতি হতে যাচ্ছে। এবং যা বোঝা যাচ্ছে, আমি আজকের একটি কন্টেন্টেই বলেছি যে একদম ছাত্র সংসদ নির্বাচনগুলোর মতোই একই ঘটনা ঘটানোর একটা ব্লুপ্রিন্ট রেডি। এই ব্লুপ্রিন্টটা বাস্তবায়ন করা হবে। কাজেই আওয়ামী লীগের সামনে এই মুহূর্তে কে ক্ষমতায় বসায় দিল, কে ক্ষমতায় বসায় দিবে, কে কূটনৈতিক তৎপরতা চালাবে, এগুলো ভাবার আর কোনো সময় নেই। আওয়ামী লীগের এত অপরচুনিটি আছে, এত সুযোগ আছে, জাস্ট একটু সংগঠিত হয়ে যদি মাঠে নামে। আজকে মনে পড়ে যায় আপনাদের কোথায় সম্রাট, আপনাদের কোথায় জাহাঙ্গীর, আপনাদের কোথায় ওসমান, সম্রাট জাহাঙ্গীর ওসমান। মুঘল বংশের সম্রাট জাহাঙ্গীর ওসমানের মতো বলতে হয়। তারা কি ক্ষমতায় থাকতে কি আপনাদের পেশি শক্তি প্রদর্শন করতে পারে? ক্ষমতার বাইরে যখন থাকা হয় তখন কি তারা পেশি শক্তি প্রদর্শন করতে পারে না, আন্দোলন করতে পারে না, সংগ্রাম করতে পারে না? এই মুহূর্তে আওয়ামী লীগের অপশন একটি, আন্দোলন সংগ্রাম ছাড়া এই নির্বাচনকে ঠেকিয়ে দেওয়া কিংবা আওয়ামী লীগের উপর অত্যাচার নির্যাতন যে হচ্ছে, এই অত্যাচার নির্যাতন ঠেকিয়ে দেওয়া অসম্ভব। আমি বারবার বলছি, আওয়ামী লীগের জন্য প্রেক্ষাপট রেডি। বাংলাদেশের জনগণ অতিষ্ঠ হয়ে গেছে 1.5 বছরের এই ইউনূস শাসনে। সামনে যে শাসন আসবে, সেই শাসন যে বাংলাদেশের জনগণের ভাগ্য পরিবর্তন করবে, সেটিও বাংলাদেশের জনগণ মনে করছে না। বাংলাদেশের বেশিরভাগ জনগণ মনে করছে আমরা আগেই ভালো ছিলাম। এই আগেই ভালো ছিলামটাকে আওয়ামী লীগ কেন ক্যাচ করতে পারছে না? এখনই সংগঠিত হয়ে সাংগঠনিক কেন্দ্রীয় কমিটি থেকে শুরু করে একদম উপজেলা পর্যায় পর্যন্ত কমিটিগুলা যদি একটু গুছিয়ে, একটু সক্রিয় হয়ে মাঠে নামে, আওয়ামী লীগের জয় নয়, আওয়ামী লীগের আন্দোলনে জয়টা নিশ্চিত। এখন একমাত্র পথ খোলা আছে, আওয়ামী লীগের সেই লগি বৈঠার পথে নামতে হবে। ধরুন এর মধ্যে আগামী মাত্র 3 সপ্তাহ আছে, 3 সপ্তাহের মধ্যে আপনি লগি বৈঠা নিয়ে কিছু করতে পারলেন না, এর অর্থ এই নয় আপনার সব শেষ হয়ে গেল। নির্বাচনটা হয়ে গেল মানে সব ঠান্ডা হয়ে গেল তা নয়। 3 সপ্তাহের মধ্যে না করতে পারুন, 3 মাসের মধ্যে করুন, কিন্তু সংগঠিত হন। সংগঠিত হতে হবে। সংগঠিত হয়ে আন্দোলন ছাড়া আওয়ামী লীগের কোনো উপায় নেই। এই মুহূর্তে আন্দোলনই আওয়ামী লীগের মুক্তির একমাত্র উপায়। আমরা আশা করব, আমরা প্রত্যাশা করব যে আমরা আগেই ভালো ছিলাম, সেই ভালোটাকে আওয়ামী লীগ পিক করবে। এছাড়া বাংলাদেশের জন্য সামনে বড় দুঃখ আছে, আওয়ামী লীগের জন্য তো অবশ্যই আছে। আমরা দেখতে থাকি যে আওয়ামী লীগ আসলে কি করছে। এই মুহূর্তে এ পর্যন্ত।